স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সমাধান সূত্রে। সাথে আছি আমি ইশরাত জাহান। এই অনুষ্ঠানে আমরা সপ্তাহে 5 দিন নারীদের নানা সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করে থাকি। এরই ধারাবাহিকতায় প্রতি রোববার আমরা কথা বলি নারীর শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে। আজকে কথা বলবো সোরিয়াসিস এবং মেস্তার সমাধান নিয়ে। তবে শুধু আমরা বলবো না, বলবেন কিন্তু আপনারাও। স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে যোগ দিতে পারেন আপনিও। আপনার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আজ আমার সঙ্গে আছেন স্কিন স্পেশালিস্ট ডাক্তার তানজিয়া নাহার। স্বাগত জানাচ্ছি আপনাকে। নিশ্চয়ই ভালো আছেন। আমরা সোরিয়াসিস এবং মেস্তা দুটো নিয়েই কথা বলতে চাই যদি সময় পাই। প্রথমে সোরিয়াসিস নিয়ে আপনার কাছে আমার প্রশ্ন, যে সোরিয়াসিসটা কি ধরনের চর্মরোগ এবং এটা কেন হয়? ধন্যবাদ আপনাকে। আসলে সোরিয়াসিস আমরা স্কিনের যতগুলো দীর্ঘমেয়াদী অসুখের কথা জানি তার মধ্যে অন্যতম হচ্ছে সোরিয়াসিস। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্টের যদি আমি বয়স বা জেন্ডার হিসাব করি তাহলে এটা হতে পারে 20 থেকে 40-এর মধ্যে যে কোনো সময় সে আক্রান্ত হতে পারে। ইনফ্যাক্ট অনেক সময় আমরা চাইল্ডহুড এইজেও দেখতে পারি, তবে মেল ফিমেল রেশিওটা ইকুয়াল থাকে। আর এটা হচ্ছে একটা স্কিনের একটা মানে দীর্ঘমেয়াদী ইনফ্লামেটরি একটা ডিপ কন্ডিশন, যে কন্ডিশনের মানে রোগের যে ধরনটা থাকে হচ্ছে আপনার স্কিনের স্কেল তৈরি হয়, সিলভারি একটা মানে রসুনের কোয়ার মতো স্কেল, মোটা ধরনের স্কেল তৈরি হয়। হয় কি আমাদের যে স্কিন আর যে কাভারিংটা আছে, আমরা জানি যে একটা নির্দিষ্ট সাইকেল মানে 28 ডেজ সাইকেল কমপ্লিট করে শেড হয়ে যায়। কোনো কারণে যদি এই সাইকেলটার মানে নাম্বার অফ সাইকেল যদি বেড়ে যায় অথবা 28 দিনের সাইকেল যদি 7 দিনে চলে আসে অথবা তার চেয়ে কম চলে আসে, তাহলে দেখা যায় শেডিংটা বেশি হতে থাকে এবং এই স্কিন গুলোই আমাদের উপরে জমা হতে হতে স্কিনের উপরে জমা হতে হতে প্ল্যাকের মতো একটু মোটা হয়ে যায়, মাছের আঁশের মতো দেখা যায় অনেকটা। মেনলি হয় হচ্ছে আমাদের মানে শুরু হয় যে জায়গাগুলোতে পেশেন্টরা কমপ্লেন নিয়ে আসে, এটা হচ্ছে এক্সটেন্সিভ সারফেস, মানে হচ্ছে আপনার কনুইতে, হাঁটুতে অথবা নাভির চারপাশে দিয়ে শুরু হয় এবং এটা স্কিনের পাশাপাশি হেয়ারের যে স্ক্যাল্প আছে, নখ আছে, এগুলো এফেক্টেড হতে পারে সোরিয়াসিসের ক্ষেত্রে। এবং সোরিয়াসিসের আরো দীর্ঘমেয়াদী কমপ্লিকেশন আছে। আপাতত এইসব মানে প্রাথমিকভাবে এইসব জিনিস নিয়ে আসে, পেশেন্ট খুব কমপ্লেন করতে থাকে যে আমার চুলকাচ্ছে অথবা একটু জ্বালা পোড়া করছে, বা যে আঁশটা হচ্ছে সেটা স্কেলটা হচ্ছে সেটা সরিয়ে ফেলে দেখা যায় একটু ব্লিডিং হচ্ছে, এইভাবেই শুরু হয়ে থাকে। এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে যে এই অসুখটাকে আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন, কিন্তু কখনোই পুরোপুরি নির্মূল হয়ে যাওয়াটা একেবারেই অসম্ভব। মানে একেবারে কখনো ভালো হবে না এটা? না, কখনোই। আমি আমার এক্সপেরিয়েন্স অথবা মানে যতটুকু জেনেছি যে কখনোই একেবারে ভালো হবে না, তবে এটাকে সম্পূর্ণ নিরাপদে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। আচ্ছা, নিশ্চয়ই আরো প্রশ্ন উত্তর আপনার কাছ থেকে নেব, কিন্তু তার আগে আমাদের সাথে একজন দর্শক যোগ দিয়েছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করতে পারেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শরীফুল ইসলাম বলছি। জি বলুন শরীফ। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ডিবিসির সমাধান সূত্রকে এবং আজকের আলোচক যিনি, ওনার কাছে প্রশ্ন যে সোরিয়াসিসের কারণে দীর্ঘমেয়াদী সোরিয়াসিস এটা রোগ, এটা সহজে ভালো হয় না, এর কারণে কি হার্টে বা কিডনিতে কোনো সমস্যা হয় কিনা, কিডনির জটিলতা হয় কিনা বা হার্টের কোনো সমস্যা হয় কিনা, এবং সোরিয়াসিস যদি কারো ফ্যামিলিতে থাকে তাহলে কি এটা বংশগত কিনা, এবং এটা সোরিয়াসিস একেবারে নির্মূল করার কোনো ঔষধ বাংলাদেশে আছে কিনা। এইটা নিয়েই মাত্রই বললেন যে সোরিয়াসিস একেবারে নির্মূল হয় না, কিন্তু বাকি দুটো প্রশ্নের উত্তর ডাক্তার তানজিয়া নাহার, নিশ্চয়ই আপনি শুনেছেন প্রশ্ন। জি, ধন্যবাদ প্রশ্নের জন্য। আমি পেশেন্টকে যেটা বলবো যে সোরিয়াসিস কখনো ভালো হয় না, এটা যেমন হতাশাজনক একটা ব্যাপার, কিন্তু সোরিয়াসিসের কারণে হার্টে বা কিডনিতে কোনো প্রবলেম হয় এটা আমরা কখনো দেখি না। এই সোরিয়াসিসের কমপ্লিকেশন গুলোর মধ্যে মেইনলি যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে সোরিয়াটিক আর্থ্রাইটিস ডেভেলপ করে, মানে আমাদের জয়েন্টের সমস্যা হতে পারে সোরিয়াটিক আর্থ্রাইটিস, যেটা আমরা বলি এক ধরনের HLA-B27 অ্যাসোসিয়েটেড একটা আর্থ্রাইটিস। সেটা সোরিয়াসিসের কমপ্লিকেশন হিসেবে হতে পারে যদি সোরিয়াসিস বিভিন্ন দিন অনেক দিন ধরে আনট্রিটেড অবস্থায় থাকে বা ম্যাল ট্রিটেড থাকে, বা আমি নিয়ম কানুন যদি মেনে না চলি, সেক্ষেত্রে কমপ্লিকেশন হিসেবে আপনার সোরিয়াটিক আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে। বাট হার্টে বা কিডনিতে প্রবলেম কখনোই হয় না। এবং সোরিয়াসিসের কারণে আপনার লাইফ এক্সপেক্টেন্সি কমে যাবে বা লাইফ স্প্যান ধরেন এমন না যে আপনি কম বাঁচবেন, এই ধরনের কোনো মানে
তো সন্দেহের অবকাশ নেই, এটা হবেই না কখনো। হুম হুম। আর হচ্ছে যে আরেকটা প্রশ্ন ছিল, উনি আরেকটা প্রশ্ন করেছেন যে সোরিয়াসিসের ফলে আম, মানে এটা কতটা দীর্ঘমেয়াদী সেই একটা প্রশ্ন করেছেন যে এটা কখনো ভালো হবে কিনা সেইটা। আর কখনো তো ভালো হবে না, এটা আমি প্রথমেই বললাম যে হুম হুম কখনোই ভালো হবে না। তবে আহ, যদি আপনি প্রপারলি ট্রিটমেন্টে থাকেন তাহলে অবশ্যই এটা একদম নিয়ন্ত্রণে রাখা সম্ভব। যে এমনও হয় যে কখনোই পেশেন্টের 10 বছর 15 বছর ধরে কোনো ম্যানিফেস্টেশন নাই, এরকমও পেশেন্ট আমরা পাই যে পেশেন্ট সুন্দর মানে ডক্টরের কথার মতো চলেছে, ডক্টর যেগুলো নিষেধ করেছে। আরেকটা প্রশ্ন উনি করেছেন যে এটা বংশগত ফ্যামিলি কিনা। থাকলে, ফ্যামিলি হিস্ট্রি, হ্যাঁ এটা হুম হুম একদম রিলেটেড। তাহলে আমি এখনই বলে দিই যে সোরিয়াসিসের যে কজ গুলো আছে এর মধ্যে প্রথম কজই কিন্তু মানে আননোন, এটা কেন হয় আমরা জানি না। তারপরও ইমিউনোলজিক্যাল কিছু রিঅ্যাকশনের কারণে হতে পারে। আমাদের বডির যে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা আছে এটার সার্টেন কিছু চেঞ্জেস এর কারণে দেখা যায় এই প্রবলেম মানে ইনফ্লামেটরি যে ডিজিজটা সেটা হচ্ছে। এখন এটা প্রথম কারণটা বলে দিই, এটা কারণটা হতে পারে জেনেটিক কজ। যে ফ্যামিলিতে কেউ যদি এফেক্টেড থাকে হুম হুম তাহলে তার পরবর্তী বংশানুক্রমে পরবর্তী যে কোনো জেনারেশন এটা এফেক্টেড হতে পারে। হুম হুম। এটা ফ্যামিলিয়াল একটা ডিজিজ হতে পারে। আচ্ছা। স্ট্রেস একটা কজ, যদি হুম আপনি হুম খুবই স্ট্রেসফুল কন্ডিশনে থাকেন, আমরা সবাই কম বেশি স্ট্রেসে থাকি, তার মানে সবাই যে সোরিয়াসিস এফেক্টেড হচ্ছে তা না। হুম রেশিও বাংলাদেশে এখন পর্যন্ত বাড়ছে, বাট এখন পর্যন্ত কম। এখন স্ট্রেস একটা কজ। এছাড়া কিছু ড্রাগ কজ আছে সোরিয়াসিসের জন্য, কিছু ড্রাগস এর কজ আছে যে এই অ্যাসোসিয়েটেড এসব ড্রাগস এর কারণে যদি মানে ও মেডিকেশন গুলো অনেক অনেক বছর ধরে খাচ্ছেন, হুম এটার একটা কমপ্লিকেশনের সাথে হতে পারে। এমন হয় যে সোরিয়াসিসের ফ্যামিলি হিস্ট্রি এরকম যে একটা ফ্যামিলিতে পেশেন্টের সোরিয়াসিস ছিল, ওনার ছেলে বা মেয়ে ডক্টরের কাছে প্রেজেন্ট করছেন সোরিয়াটিক আর্থ্রাইটিস দিয়ে, মানে হচ্ছে ওনার হাতে পায়ে ব্যথা বা আর্থ্রাইটিস যে হুম সিমটম গুলো হুম আছে হুম হুম ওসব নিয়ে প্রেজেন্ট করছে। দেখা যাচ্ছে যে ওনার রিউমাটিক ফিভার লাইক আর্থ্রাইটিস গুলো কখনোই মানে ওই ধরনের ফিচার দেখা যাচ্ছে না, হুম হুম। কিন্তু হিস্ট্রি নিয়ে জানা যাচ্ছে যে ফ্যামিলিতে সোরিয়াসিস ছিল। তখন আমরা এটা সোরিয়াটিক আর্থ্রাইটিস ডায়াগনোসিস করে থাকি। আচ্ছা এই জন্য আমাদের অবশ্যই ট্রিটমেন্টের আন্ডারে থাকাটা খুবই সেফ। আচ্ছা, আমাদের সাথে একজন দর্শক যোগ দিয়েছেন। দর্শক আপনার নাম বলে প্রশ্ন করতে পারেন। দর্শক নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। জি দর্শক ম্যাডাম, আপনার নাম বলে প্রশ্ন করতে পারেন। আমার নাম আরাফাত। আরাফাত বলুন। যে আমার নাক ঘেমে যায় ম্যাডাম, বুঝছে, নাক ঘেমে ময়লা জমে যায় দিয়ে একটা মানে দানা দানা হয়ে যায়, হুম। দানা দানা হয়ে যায় নাকের ওপর, মানে ফুসকির মতন বের হয়ে যায়। নাকে ফুসকুড়ির মতো হয়। হ্যাঁ হ্যাঁ, ফুসকির মতন। আচ্ছা, ডাক্তার তানজিয়া খুব নাহার, এটা সবসময় এর না। সাথে সোরিয়াসিসের কোনো সম্পর্ক আছে কিনা? উনি বলছেন যে ওনার নাকে ফুসকুড়ির মতো হয়। না, আমার যেটা মনে হচ্ছে যে নাকে প্রবলেম যেটা বলছে যে ঘাম ঘেমে যায় হুম এবং হুম হুম ফুসকুড়ি বা দানা বলছে, হুম এটা হুম। একনির একটা টাইপ, ব্রনের একটা টাইপ, আচ্ছা কমেডন বলি আর কি। আচ্ছা। হুম হুম মানে জেনারেল পিপল যেটাকে ওপেন হেড মানে ব্ল্যাক হেড অথবা ওপেন হেড যেটা বলা হয় হুম সেটা হুম আর কি বলা হচ্ছে। এটার সাথে আসলে সোরিয়াসিসের কোনো সম্পর্ক নেই। তাও আমি একটু বলি যেহেতু কোনো কোয়েশ্চেন হুম করেছেন। হুম। এই ক্ষেত্রে হচ্ছে যে ঘামের সাথে রিলেশন থাকে, অবশ্যই থাকবে, কিন্তু এটাকে পরিষ্কার করতে হবে খুব ভালো করে। মানে ঘেমে যায় বা ময়লা হয় যাই হোক, আমাদের নাকে যেহেতু খুব অনেক বেশি সেবাসিয়াস গ্ল্যান্ড থাকে, কোনো কারণে সেবাসিয়াস গ্ল্যান্ডের ওপেনিং গুলো যদি ব্লক হয়ে যায়, বন্ধ হুম হয়ে যায়, হুম হুম। সেক্ষেত্রে কালেকশনটা জমা হয়ে গিয়ে এ ধরনের ওপেন হেডস, ব্ল্যাক হেডস এগুলো যেটা হয় কমেডন বলি, মানে ব্রনের যে প্রাইমারি যে লেশনটা, প্রাথমিক যে লেশনটা থাকে সেটাকেই আমরা বলছি যে কমেডন। এটার কারণে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতাটা খুব ইম্পর্টেন্ট। মানে আপনাকে আহ ভালো একটা ক্লিনজার দিয়ে অথবা সাপ্তাহিক একটা স্ক্রাব দিয়ে অবশ্যই এটাকে পরিষ্কার করতে হবে। এছাড়াও আরো ধরো কিছু ধরনের ট্রিটমেন্ট আছে, এটা অবশ্যই ডার্মাটোলজিস্টের শরণাপন্ন হয়ে ট্রিটমেন্ট নিতে হবে। আচ্ছা, একটা জিনিস জানতে চাই যে শরীরে বিভিন্ন জায়গায় কড়া পড়ে, মানে কোনো হাতের বা পায়ের কোনো অংশ আমাদের যদি ব্যবহার বেশি হয়, বারবার যদি একটা জায়গার সঙ্গে ঘষা লাগে, সেই জায়গাটায় হ্যাঁ, আমাদের ঘষা লাগে। হচ্ছে কড়ার মতো পড়ে, সেইটার সাথে সোরিয়াসিসের কোনো সম্পর্ক আছে কিনা? না না, ও ঘষা লাগার সিচুয়েশনটা ছিল একটু আলাদা। এটাকে হুম আমরা ফ্রিকশন এর জন্য যেটা হচ্ছে বারবার করে সেটা হুম হচ্ছে ক্যালাস বলি, ক্যালাস হুম এই হুম সিচুয়েশনটাকে। এটা তো ট্রিটমেন্টের আন্ডার থাকলে যখন বেশি হয় পেশেন্ট কমপ্লেন করে যদি কোনো কারণে অকুপেশনাল কোনো কারণে যদি একটু হয় ফ্রিকশন হতে পারে, অথবা
পেশেন্ট নামাজ পড়ছে দীর্ঘদিন ধরে, তার ম্যানুয়ালাসের হাঁটুতে উপরে হয় এটা। পায়ের যে হ্যাঁ সেই জায়গাতে হতে পারে, হুম, অথবা অনেক সময় ফোরহেড মানে কপালে এরকম নিয়ে কপালে আসে। হয়, হ্যাঁ। সেক্ষেত্রে ট্রিটমেন্ট নিলে পেশেন্টের, তবে ফ্রিকশন একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর, সে যতই ফ্রিকশনে যাবে ততই হবে। তবে এটা সোরিয়াসিস না, সোরিয়াসিসের সাথে কোনো সম্পর্ক নেই। তবে এটা মানে ক্ষতিকারক কিছু না, তবে ট্রিটমেন্ট নিলে অবশ্যই ভালো হয়ে যাবে। তবে ফ্রিকশন যদি থাকে বারবার করে তাহলে এটা ফিরে আসতে পারে, এটাই হচ্ছে সমস্যা। আচ্ছা, ডাক্তার তানজিয়া নাহার, আমাদের একটা বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, সমাধান সূত্রে একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। স্বাগত আবারও সমাধান সূত্রে। আজ আমরা কথা বলছি সোরিয়াসিস এবং মেস্তার সমাধান নিয়ে। সঙ্গে আছেন স্কিন স্পেশালিস্ট ডাক্তার তানজিয়া নাহার। ডাক্তার তানজিয়া নাহার, আপনি শুরুতে একটু করে বলেছেন, তারপর আমি আরেকবার জানতে চাই যে সোরিয়াসিসের লক্ষণগুলো কিভাবে একজন মানুষ বুঝতে পারবেন যে তার সোরিয়াসিস হয়েছে? আচ্ছা, ধন্যবাদ। সোরিয়াসিসে প্রথম যেটা বলেছি যে ফ্রিকশন স্পট, মানে আপনার মানে এক্সটেন্সিভ বডির যে এক্সটেন্সিভ সারফেস গুলো, মানে হচ্ছে কনুই, তারপর হচ্ছে হাঁটু অথবা নাভির চারপাশ, এইসব জায়গা দিয়ে শুরু হয়। অনেক সময় মাথার স্ক্যাল্প স্ক্যাল্প দিয়ে অনেক সময় শুরু হতে পারে, বা নখেও শুরু হতে পারে। নখের প্রেজেন্টেশন গুলো একটু ডিফারেন্ট, এগুলো পেশেন্ট পরে বুঝতে পারেন। তবে প্রথমে যেটা শুরু হয় যে একটা জায়গাতে কিছুখানি করে লাল হবে, একটু লাল হওয়ার পরে আস্তে আস্তে করে একটু চামড়াটা ভারী হতে থাকবে, মোটা হতে থাকবে, এবং মোটা হতে হতে একটু সাদা হয়ে যাবে, স্কেল যেটা সিলভারি হোয়াইট স্কেল দেখা যাবে। ওইটাই যখন পেশেন্ট মাঝে মাঝে পেশেন্ট বলবে যে খুব চুলকাচ্ছে, মানে হয় হয়তো একটু জ্বালা পড়া করছে অথবা চুলকাচ্ছে, তখন সে চুলকাতে থাকতে দেখা যাবে যে ওই স্কেলটা হয়তো উঠে যাবে, তখন একটু ব্লিডিং স্পট দেখতে পারবে। ওটাকে বলি আমরা অস্পিস সাইন। ওইটাই হচ্ছে সোরিয়াসিসের একটা কনফার্মেটরি সাইন, যেটা মানে ক্লিনিক্যালি আমরা দেখে বুঝি যে আমরা এটা রাব করার পরে স্কেলটা সরে গেলে একটু ব্লিডিং পয়েন্ট দেখতে পাচ্ছি। এটাই হচ্ছে একটা ডায়াগনস্টিক পয়েন্ট ক্লিনিক্যালি। এরপর পেশেন্ট গুলো যখন এই কমপ্লেন গুলো নিয়ে আসে, আস্তে আস্তে ওই স্কেল গুলো দেখা যায় বড় হতে থাকে, এবং দেখা যায় সমস্ত পায়ে ছড়িয়ে যাচ্ছে অথবা পেটে ছড়িয়ে যাচ্ছে। তবে মুখে খুব একটা দেখা যায় না, তবে স্কাল্পে মানে হোল স্কাল্পে হেয়ারের নিচে নিচে দেখা যাচ্ছে। পেশেন্ট বলছে যে আমার চুল পড়ে যাচ্ছে। নখে দেখা যাচ্ছে ডট 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 একটা পিটেড অ্যাপিয়ারেন্স তৈরি হচ্ছে, অথবা একটা কর্নারে ইয়েলো হয়ে যাচ্ছে, যেটাকে অনেক সময় ফাঙ্গাল ইনফেকশন বলে একটু অমিট করা হচ্ছে, বা আদৌ সেটা থাকে হচ্ছে অয়েল স্পট বলি আমরা, ওটা থাকতে পারে। অথবা নেইল বেড, নেইলের যে নেইল বেডটা থাকে সেটা দেখা যায় যে মোটা হয়ে যায়, হাইপারকেরাটোসিস ডেভেলপ করে। সিমটম নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে, আস্তে আস্তে ছড়াতে থাকে যদি পেশেন্ট আনট্রিটেড থাকে। পেশেন্ট গুলো যখন আসে তখন এই কমপ্লেন গুলো মানে মেইনলি দেখা যায় এক্সটেন্সর সারফেসটাই, মানে মেইনলি হচ্ছে যে আমাদের বডির দুইটা সারফেস, মানে হাত পায়ের এক্সটেন্সর এবং ফ্লেক্সর সারফেস থাকে, এক্সটেন্সর সারফেসটার মধ্যে বেশি এফেক্টেড হয়। এছাড়া বামো পান্টার মানে হচ্ছে হাতের পাতা, তালু, পায়ের তালু, এইসব জায়গাতেও এফেক্টেড হতে পারে যদি দীর্ঘদিন ধরে সোরিয়াসিসে দেখা যায়। এবং এক্সটেন্সিভ মানে এক্সটেন্সিভ কেসে দেখা যায় যে পুরো শরীরের চামড়াই উঠতে থাকে, এটা আমরা ইরাইচুডার্মা বলি, এক্সফোলিয়েটেড ডার্মা থাকে। সেক্ষেত্রে অবশ্যই এটা মানে ডার্মাটোলজিক্যাল যতগুলো ইমার্জেন্সি আছে, ডার্মাটোলজিক্যাল ইমার্জেন্সি খুব কম, সেক্ষেত্রে ডার্মাটোলজিক্যাল ইমার্জেন্সি গুলোর মধ্যে অন্যতম যে পেশেন্টের শরীরের দেখা যাচ্ছে যে স্কিন এক্সফোলিয়েট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে পেশেন্ট মানে হিমোডাইনামিক একটা ইমব্যালেন্সে পড়ে যায়, মানে ফ্লুইড লস করে পেশেন্ট খুবই আনস্টেবল হয়ে যায়। সেক্ষেত্রে অবশ্যই হসপিটালাইজ দরকার। কিন্তু সোরিয়াসিসের মানে ম্যাক্সিমাম কেসে হসপিটালাইজেশনের কোনো প্রয়োজন নেই, হোম ট্রিটমেন্টই যথেষ্ট। আচ্ছা, আপনি বলছিলেন যে অনেক সময় চুলকানি হয়। চুলকানি হলে চুলকালে তো সেখানে এক ধরনের ক্ষত তৈরি হয়। তো সেই ক্ষেত্রে এটা বাড়ার সম্ভাবনা আছে কিনা, এটা নিশ্চয়ই শুনবো। আমাদের সাথে একজন দর্শক যোগ দিয়েছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করতে পারেন। জি জি, আমার নাম হলো শিমুল সাহা। আমার প্রশ্ন ছিল, গোসল করার সময় যদি সাবান ইউজ করি তাহলে প্রচুর শরীর চুলকায়, এটা কেন হয়? আচ্ছা, কেন হয়? আরেকটা প্রশ্ন ছিল হলো, এই যে আমার মায়ের যে রান্না বান্না করে, তো এই যে হাতে আর পায়ের মধ্যে প্রচুর ঘা হয় পানি ব্যবহার করার জন্য, এইটাই বা কেন হয়? দীর্ঘদিন ধরে এই সমস্যা। হাতে পায়ে কি হয়? ঘা হয়। ঘা হয়। এটা দীর্ঘদিন ধরে এই সমস্যা। ধন্যবাদ শিমুল। ডাক্তার তানজিয়া নাহার, নিশ্চয়ই শুনেছেন প্রশ্নগুলো। জি জি, উনি যেটা বলেছেন আসলে সোরিয়াসিসের সাথে রিলেটেড। কারণ আমার মায়ের যে প্রবলেমটা বলছে যে হাতে পায়ে ঘা হয়, মানে কি হাতের মানে আঙুলের ফাঁকে ঘা হচ্ছে কিনা সেটা একটা কথা। রান্না করে যে মহিলারা হয়তো বেশি বেশি পানি ধরা হয়, বা সাবান পানি ডিটারজেন্ট ধরা হয়, এগুলো ফাঙ্গাল ইনফেকশনের কারণে, অথবা একটু ওল্ড এজ মহিলা হয়তো ডায়াবেটিসও থাকতে পারে, সেক্ষেত্রে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। সেক্ষেত্রে আমরা বলে দিই যে এটা অবশ্যই না দেখে তো বলা যাবে না, তবে যতটুকু বলে দিই যে
পেশেন্টকে মানে আপনি যতক্ষণই আপনি পানিটা ধরবেন, পানি ইউজ করা শেষ হয়ে গেলে আপনি অবশ্যই একটা টয়লা বা গামছা দিয়ে অবশ্যই আপনার হাত পা ভালো করে মুছে নেবেন, মানে শুকনা রাখতে হবে, ড্রাই রাখতে হবে, ভিজা রাখা যাবে না। বা ঘেমে গেলেন তো কাপড় চেঞ্জ করতে হবে। আর কিছু অ্যান্টিফাঙ্গাল সলিউশন তো আছে, এইসব তো ব্যবহার করতেই হবে। আচ্ছা, আর উনি যেটা বলেছেন যে ওনার গোসলের সাবান সময় ব্যবহার সাবান ইউজ করলে করলে চুলকায়, চুলকায়। হ্যাঁ, হ্যাঁ। সাবান ব্যবহার করলে আসলে অ্যালার্জি তো বিভিন্ন কারণে হতে পারে। এখন স্পেসিফিক ওনার কি সাবানের কারণে হচ্ছে, তাহলে উনি সাবান চেঞ্জ করে দেখবে যে অন্য কোনো সাবানে ওনার প্রবলেম হয় কিনা। বা ঠান্ডা, অনেক সময় আমরা বলি ঠান্ডা গরম পানিতেও কিন্তু প্রবলেম হয়, অনেকে ঠান্ডা পানিতে অ্যালার্জি হয়, আর্টিকেলে ডেভেলপ করে দেয়। আবার অনেকে গরম গোসলে পরে একটু কুসুম কুসুম গরম পানি দিয়ে গোসল করলে দেখা যায় অনেকে কমপ্লেন করে। মানে আপনার যেটাতে প্রবলেম হচ্ছে সেটা আপনাকে অ্যাভয়েড করতে হবে। প্রথম কথা হচ্ছে অ্যাভয়েড করতে হবে, তারপরে আর কি ট্রিটমেন্ট। চিকিৎসার যদি ব্যাপারটা যে আসবে। হ্যাঁ যে মানে আপনি যদি যে পজিটিভ এজেন্টের কারণে হচ্ছে সেটা যদি অ্যাভয়েড না করেন, তাহলে দেখা যাবে যেটা ভালো হবে কখনোই, যত ট্রিটমেন্টের আন্ডারে আপনি থাকেন। আপনাকে আগে আইডেন্টিফাই করতে হবে যে কিসের কারণে আপনার এই সমস্যাটা চুলকানিটা হচ্ছে। হচ্ছে। এখানে আমি একটা সমস্যাটা ছোট্ট প্রশ্ন করতে চাই যে এখন তো কোভিড-19 এর সময় সবাইকে বারবার হাত ধুতে হচ্ছে পরিষ্কার থাকার জন্য। এই বারবার হাত ধোয়াটা সোরিয়াসিস এর ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা তৈরি করে কিনা? না, বারবার হাত ধোয়াটা কোনো প্রবলেম তৈরি করবে না। তবে একটা সমস্যা হচ্ছে যে সোরিয়াসিসটা খুব বেশি ড্রাই হয়ে যায়, স্কেলি হয়ে যায়। তো অনেক সময় লেশন গুলো যদি আপনার হাতে থাকে, সেক্ষেত্রে আপনি বারবার পরিষ্কার করতে হবে। এটা তো কোভিড থাকাকালীন অথবা কোভিড না থাকাকালীন আমরা বলেছি যে স্কিন ড্রাই করা যাবে না। সোরিয়াটিক পেশেন্টকে অবশ্যই ড্রাই করা যাবে না। আপনি বাসায় যে কোনো ময়েশ্চারাইজার, আপনি যদি দামি ময়েশ্চারাইজার এফোর্ড করতে নাও পারেন, আপনি বাসার যে আমাদের যে নরমাল তেলগুলো থাকে, অলিভ অয়েল থাকে, নারকেল তেল থাকে, গ্লিসারিন থাকে, এইসব দিয়ে হলেও আপনাকে ময়েশ্চারাইজ করে রাখতে হবে। এই ক্ষেত্রে আপনি যদি বারবার হাত ধুচ্ছেন এখন কোভিড এর সিচুয়েশনের কারণে, এই হাত ধোয়ার কারণে নর্মাল পিপল, এমন না যে সোরিয়াটিক পিপল, এটা যে কোনো নর্মাল মানুষের জন্য এখন মানে ড্রাই স্কিন একটা প্রবলেম, কমপ্লেন আসে। তো এইগুলো বলে দিই যে আপনারা 20 সেকেন্ড ধরে যেমন হাত ধুচ্ছেন এবং 20 সেকেন্ড ধরে আপনি নেক্সট হাতটা মুছে এবং ভালো করে আপনি ময়েশ্চারাইজার ইউজ ময়েশ্চার করুন। করতে হবে। এটাও অবশ্যই মানে হাত ময়েশ্চারাইজ ধোয়ার করুন। মতো এটাও গুরুত্বপূর্ণ সোরিয়াসিস রোগীদের জন্য। অবশ্যই, অবশ্যই। সোরিয়াসিস ছোঁয়াচে কিনা? না, মোটেও ছোঁয়াচে না, একদমই না। বংশানুগতিতে হতে পারে, কিন্তু ছোঁয়াচে না। যে বাসায় একজন ব্যক্তির আছে তাই বলে অন্য ব্যক্তিদের মধ্যে ছড়াচ্ছে, ব্যাপারটা তা না। একটু বিব্রতকর সিচুয়েশনে অনেকে পড়তে হয়, কিন্তু ব্যাপারটা একদমই ঠিক না। কোনো ধরনের মানে একদম ক্লোজ কন্টাক্টে থেকেও বছরের পর বছর ধরে হাজবেন্ডের আছে, ওয়াইফ হয়তো ক্লোজ কন্টাক্টে অনেক বছর আছে, এফেক্টেড হওয়ার চান্সেস থাকে কিনা, না, এটা কখনোই এফেক্টেড হবে না। আচ্ছা, সোরিয়াসিসের চিকিৎসা সম্পর্কে একটু জানবো। আচ্ছা, চিকিৎসা সম্পর্কে এখন অনেক ভালো উন্নত ধরনের চিকিৎসা হচ্ছে। প্রাথমিক যেভাবে আমরা শুরু করি সেটা আমি বলি যে, ওই প্রথম কথা, ড্রাই স্কিন আছে আপনার, প্রথমে কাউন্সিলিং, যে পেশেন্টের রোগের ব্যাপারে বলে দিই যে আপনি আপনার এই অসুখটা আপনার কোনো ক্ষতি করবে না, কিন্তু এটা দীর্ঘমেয়াদী অসুখ, এটা আপনার সহজে সারবে না। তবে আপনি যদি ট্রিটমেন্টের আন্ডারে থাকেন তাহলে এটা আপনার নিয়ন্ত্রণে থাকবে। এভাবে পেশেন্টকে একটা মেন্টাল একটা কাউন্সিলিং দিই। নাহলে পেশেন্ট তো মানে প্রথমেই মানে প্রথমে যে কোনো পেশেন্টই আশা করে আসে যে আমার রোগটা সম্পূর্ণ ভালো হয়ে যাবে। তবে ডাক্তার হিসেবে এটা যেটা দায়িত্ব যে মানে রোগের তথ্য হিসেবে পুরোটা বলে দেওয়া, প্যাথোজেনিসটা পুরোটা পেশেন্টকে বলে দিই। এবং কিভাবে উনি ভালো থাকতে পারবেন সে ব্যাপারগুলো বলি। যেমন হচ্ছে আপনার স্কিন কখনোই ড্রাই রাখা যাবে না, এটা ময়েশ্চারাইজ করে রাখতে হবে আপনি রিপিটেড টাইমস, সেভারাল টাইমস, এমন না যে 2 বার 3 বার 4 বার, যতবার আপনার ড্রাই হচ্ছে স্কিন, আপনি দেখছেন যে ড্রাই হয়ে যাচ্ছে, আপনি ততবারই ময়েশ্চারাইজার লাগাবেন। এটাই পেশেন্টকে সবসময় বলা হয়ে থাকে। পেশেন্ট যদি মেডিকেটেড ময়েশ্চারাইজার গুলো আমরা আছে, ডার্মাটোলজিক্যাল, সেগুলো যদি আপনি ইউজ করতে পারেন তো খুবই ভালো। সেগুলো না ইউজ করতে পারলে নরমাল যে অলিভ অয়েল আছে এটা খুবই ভালো। মানে স্কিন ময়েশ্চারাইজার করার কোনো বিকল্প নাই, ময়েশ্চার রাখার কোনো বিকল্প নাই। অসংখ্য ধন্যবাদ ডাক্তার তানজিয়া নাহার, এখানে শেষ করছি আজকে। দর্শক, সমাধান সূত্র এই ছিল আজকের মতো। ডিবিসির সঙ্গে থাকুন।